প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধই কি নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে যাচ্ছে? তারপর জানিয়ে দিব ওয়াশিংটন ও তেহরান একসঙ্গে ধীরে সুস্থে সেই ইউরেনিয়াম উদ্ধার করবে। সর্বশেষে জানিয়ে দিব চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালায় ইরান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বলে নিতে চাই, আন্তর্জাতিক তাজা সংবাদগুলো সবার আগে শুনতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইরানি সভ্যতাকে মুছে ফেলার মার্কিন হুমকির মধ্যে ৭ এপ্রিল রাতে ঘুমাতে গিয়েছিলেন ইসরায়েলিরা। তবে মধ্যরাতেই তারা এক অভাবনীয় খবর পান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হুমকি দিয়েছিলেন তিনি নিজেই এখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার পর ইরানি সংবাদমাধ্যমগুলো ১০টি শর্ত প্রকাশ করেছে। ইরানের দাবি অনুযায়ী তারা এই শর্তগুলোর ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশ যেসব বিষয়ে আলোচনায় রাজি হয়েছে তার মধ্যে রয়েছে শত্রুতা পুরোপুরি বন্ধ করা, তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে দেওয়া এবং ইরানের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া হামলায় ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের দাবিও রয়েছে এই তালিকায়। সংঘাতের পরেও ইরানি শাসকদের পতন ঘটানো সম্ভব হয়নি। এমন অবস্থায় নেতানিয়াহু চেয়েছিলেন ইরানকে চূর্ণ করে মধ্যপ্রাচ্যের বড় শক্তি হিসেবে তার মর্যাদা কেড়ে নিতে। যদি এসব শর্ত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী চুক্তির ভিত্তি তৈরি করতে পারে, তাহলে তা বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক কেরিয়ারের ইতি ঘটাতে পারে। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, নেতানিয়াহু একাই এই যুদ্ধ শুরু করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্টকে এতে টেনে এনেছিলেন। যুদ্ধের এমন পরিণতি তার রাজনৈতিক ভাবমূর্তিকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সোজা কথায়, শর্তগুলো মেনে নিলে ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ফিরে আসবে। অথচ নেতানিয়াহু যখন গত ২৯ ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু করেন, তার লক্ষ্য ছিল এর ঠিক উল্টো। যুদ্ধের শুরুতে নেতানিয়াহুর লক্ষ্য ছিল স্পষ্ট। তিনি ইরানের শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করতে চেয়েছিলেন। পরবর্তী সময় মার্কিন চাপের মুখে ইরান নতিস্বীকার না করে হামলা মোকাবিলা করতে থাকলে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধের লক্ষ্য নিয়ে সন্দিহান হয়ে পড়েন। তবে সংঘাতের পরেও ইরানি শাসকদের পতন ঘটানো সম্ভব হয়নি। এমন অবস্থায় নেতানিয়াহু চেয়েছিলেন ইরানকে চূর্ণ করে মধ্যপ্রাচ্যের বড় শক্তি হিসেবে তার মর্যাদা কেড়ে নিতে। নেতানিয়াহু চেয়েছিলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হবে ইসরায়েল, কিন্তু তার সেই স্বপ্নও পূরণ হয়নি। ইরানের শাসন ব্যবস্থা টিকে আছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে। একই সঙ্গে তেহরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধরে রেখেছে এবং যে কোনো সময় নতুন করে পরমাণু কর্মসূচি শুরু করতে পারে। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হচ্ছে। এই ঘটনাপ্রবাহ নেতানিয়াহুকে এক চরম বিপর্যয়ের বার্তা দিচ্ছে, কারণ তিনি ইরানকে ইসরায়েল ও পশ্চিমা আধিপত্যের ১ নম্বর শত্রু হিসেবে চিত্রায়িত করেছিলেন। ৩০ বছর ধরে তিনি ইরানকে ইসরায়েল ও বিশ্বের জন্য এক অস্তিত্ব রক্ষার হুমকি হিসেবে বর্ণনা করেছেন। নিজের সবচেয়ে বড় লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনতে সফল হয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু সেই যুদ্ধের ফল হিসেবে ইরান এখন উল্টো মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিতে পরিণত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য এটি অত্যন্ত কঠিন সময়, কারণ এই পরিস্থিতি তার আগের অন্যান্য সাফল্যকেও এখন ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। ইরান ও ইসরায়েলের এই যুদ্ধের পরিণতি দীর্ঘমেয়াদে কয়েকটি আরব দেশের সঙ্গে করা আব্রাহাম অ্যাকর্ড চুক্তিকেও হুমকির মুখে ফেলতে পারে। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল ফিলিস্তিন ইস্যু ওড়িয়ে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠা করা। এই যুদ্ধে সেই আরব দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আলোচ্য ১০টি শর্ত গৃহীত হলে তারা এখন আরও শক্তিশালী এক ইরানের মুখোমুখি হবে। তাদের নিয়ন্ত্রণে থাকবে পারস্য উপসাগরের জলপথ। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলো থেকে তেহরান ও ওয়াশিংটন যৌথভাবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা একসঙ্গে এটি ইউরেনিয়াম সংগ্রহ করব। আমরা ইরানের সঙ্গে খুব ধীরে সুস্থে সেখানে যাব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন শুরু করব। এরপর সেগুলো আমরা যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই চুক্তির বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরানি কর্তৃপক্ষ। তেহরান এর আগে বারবার জোর দিয়ে বলেছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তারা কখনোই ত্যাগ করবে না। এর আগে ট্রাম্প এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে পারমাণবিক ধুলো উল্লেখ করে দাবি করেন যে ওয়াশিংটন ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম পাবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার IAEA এর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ইরানের ৬০% পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে। এটি সাম্প্রতিক যুদ্ধের সময় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে ইসলামী প্রজাতন্ত্রকে শক্তিশালী সক্ষমতা দিয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানে এমনটাই দাবি করা হয়েছে।
ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে এফটির প্রতিবেদনে দাবি করা হয়েছে TEE-01B নামের এই স্যাটেলাইট 2024 সালের শেষের দিকে চীন থেকে মহাকাশে উৎক্ষেপণের পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সময় স্থানাঙ্ক তালিকা, স্যাটেলাইট চিত্র ও কক্ষপথ বিশ্লেষণ থেকে জানা যায় ইরানি সামরিক কমান্ডাররা পরবর্তী সময়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর নজরদারি করতে এই স্যাটেলাইট কাজে লাগিয়েছিলেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ওইসব জায়গার ছবি তোলা হয়েছিল। TEE-01B স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণ করেছে আর্থ আই কো নামের একটি চীনা প্রতিষ্ঠান। তারা মূলত ইন অরবিট ডেলিভারি নামক একটি বিশেষ পদ্ধতিতে কাজ করে। চীনে উৎক্ষেপণের পর মহাকাশযানগুলো কক্ষপথে পৌঁছলে বিদেশি গ্রাহকদের কাছে এসব স্যাটেলাইট হস্তান্তর করা হয়। চুক্তির অংশ হিসাবে IRCG-কে এমপোস্যাট পরিচালিত বাণিজ্যিক গ্রাউন্ড স্টেশনগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। বেইজিং ভিত্তিক এই প্রতিষ্ঠান এশিয়া, ল্যাটিন আমেরিকা সহ বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও তথ্য সেবা দিয়ে থাকে। এফটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধের সময় চীনের নির্মিত এই স্যাটেলাইটের ব্যবহার পুরো অঞ্চলে একটি সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ তেহরান বারবার প্রতিবেশী দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, অথচ চীন পারস্য উপসাগরীয় দেশগুলোর বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং তাদের তেলের সবচেয়ে বড় ক্রেতা। রেকর্ড অনুযায়ী দেখা যায় স্যাটেলাইটটি গত 13, 14 ও 15 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির ছবি তুলেছিল। 14 মার্চ মার্কিন প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন ঘাঁটিতে থাকা মার্কিন বিমানগুলোতে হামলা হয়েছে। এতে মার্কিন বিমানবাহিনীর 5টি রিফিউলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া স্যাটেলাইটটি জর্ডানের মুয়াফফক শালতি বিমানঘর এবং বাহরাইনের মানামায় মার্কিন 5ম নৌবহরের ঘাঁটির কাছের এলাকাগুলোতে নজরদারি চালিয়েছিল। ইরাকের এরবিল বিমানবন্দরে হামলার সময়ও এটি সেখানে সক্রিয় ছিল। কুয়েতের ক্যাম্প বুহুরিং ও আলী আল সালেম বিমানবন্দর এবং জিবুতির ক্যাম্প লেমোনিয়ার মার্কিন সামরিক ঘাঁটি এবং ওমানের ডুকম আন্তর্জাতিক বিমানবন্দরও এই স্যাটেলাইটের নজরদারিতে ছিল। এমনকি সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান কন্টেনার বন্দর এবং বাহরাইনের আলবা অ্যালুমিনিয়াম কারখানার মতো বেসামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণ করা হয়েছিল। সায়েন্সেস পো ইউনিভার্সিটির ইরান বিশেষজ্ঞ নিকোল গ্রাজিউস্কি বলেন, এই স্যাটেলাইট স্পষ্টতই সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, কারণ এটি ইরানের বেসামরিক মহাকাশ সংস্থা নয়, বরং সরাসরি IRCG-র অ্যারোস্পেস ফোর্স পরিচালনা করছে। গ্রাজিউস্কি আরও যোগ করেন, যুদ্ধের সময় ইরানের এই বিদেশি সক্ষমতা খুবই প্রয়োজন ছিল, কারণ এটি IRCG-কে আগেভাগেই লক্ষ্যবস্তু শনাক্ত ও হামলার সফলতা যাচাই করতে সাহায্য করেছে। TEE-01B স্যাটেলাইটটি প্রায় আধা মিটার রেজলিউশনে ছবি তুলতে সক্ষম, যা পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটের সমান। এর মাধ্যমে খুব সহজেই বিমান, যানবাহন বা অবকাঠামোর পরিবর্তন শনাক্ত করা সম্ভব। এর আগে IRCG-র সবচেয়ে উন্নত স্যাটেলাইট ছিল নূর-3, যা 5 মিটার রেজলিউশনে ছবি দিত। কিন্তু চীনা এই নতুন স্যাটেলাইট তার চেয়ে কয়েক গুণ বেশি নিখুঁত, যা মার্কিন ঘাঁটির খুঁটিনাটি পর্যবেক্ষণের জন্য অপরিহার্য। চীনের প্রতিষ্ঠান আর্থ আই কো তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অন্তর্ভুক্ত একটি নামহীন দেশীয় কক্ষপথে একটি স্যাটেলাইট হস্তান্তর করেছে। ইরান 2021 সালে এই প্রকল্পে যোগ দিয়েছিল, যদিও প্রতিষ্ঠানটি দাবি করেছে এই স্যাটেলাইট কৃষি, সমুদ্র পর্যবেক্ষণ ও জরুরি ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়েছে। ফাঁস হওয়া নথিতে দেখা যায় 2024 সালে সেপ্টেম্বরে IRCG এই স্যাটেলাইট ব্যবস্থার নিয়ন্ত্রণ পেতে প্রায় $3.66 কোটি দিতে রাজি হয়েছিল। একটি বিশেষ নথিতে IRCG-র একজন ব্রিগেডিয়ার জেনারেল খরচপাতির হিসাবে স্বাক্ষর করেছেন, যেখানে স্যাটেলাইট, উৎক্ষেপণ ও কারিগরি সহায়তার কথা উল্লেখ আছে। চুক্তি অনুযায়ী এমপোস্যাট কোম্পানি IRCG-কে প্রয়োজনীয় সফটওয়্যার ও নেটওয়ার্ক দিয়েছে। এর ফলে ইরান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই স্যাটেলাইট পরিচালনা করতে পারে। সাবেক CIA বিশ্লেষক জিম ল্যামসন বলেন, এটি ইরানের জন্য একটা বড় কৌশল, কারণ ইরানের নিজস্ব গ্রাউন্ড স্টেশনগুলো 2025 ও 2026 সালে হামলার শিকার হয়েছে, কিন্তু অন্য দেশে অবস্থিত চীনা গ্রাউন্ড স্টেশনে হামলা করা অতটা সহজ নয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের সময় তারা ইরানের ভেতরে একাধিক মহাকাশ ও স্যাটেলাইট কেন্দ্রে হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে হামলার দিক নির্দেশনা দিতে ব্যবহৃত হচ্ছিল। ল্যামসন আরও বলেন, এই স্যাটেলাইট ব্যবহারের ফলে রাশিয়ার দেওয়া তথ্য এবং ইরানের নিজস্ব গোয়েন্দা তথ্যের সঙ্গে মিলে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে, যা মার্কিন বাহিনীর জন্য বড় হুমকি তৈরি করেছে। চীন তার বাণিজ্যিক মহাকাশ ক্ষেত্রকে বেসামরিক হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও বাস্তবে এগুলোর মারুতি ব্যবহারের প্রমাণ মিলছে। গত বছর খবর বেরিয়েছিল, আরেকটি চীনা প্রতিষ্ঠান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের স্যাটেলাইট চিত্র দিয়ে সহায়তা করেছিল।